নমস্কার সবাইকে, ফিরে এলেন আমাদের সিনিয়র লিটারেচার চ্যানেলে। আর আজকে কোনো রিভিউ নয়, কোনো মতামত নয়, কোনো বক্তব্য নয়, কিছু কথা যে সিরিজটা, সেই সিরিজটারই একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও করতে চলেছি। সেটা হচ্ছে অ্যানিমাল, রণবীর কাপুরের এই ডিসেম্বর মাসে রিলিজ যে সিনেমাটা, 20 দিন হয়েছে মোটামুটি, প্রায় 550-600 কোটি টাকা ইনকাম করে ফেলেছে। 524-28 crores এরকম। আর আজকেই দেখলাম গাদার টুর লাইফ টাইম আর্নিংসও বিট করে দিয়েছে 20 দিনে রণবীর কাপুরের সিনেমা। রণবীর কাপুরের জীবনের কেরিয়ারের সেরা সিনেমা হয়েছে ইন টার্মস অফ ব্লকবাস্টার্স অ্যান্ড অল। অ্যান্ড নানান রকম ক্রিটিসিজম অ্যান্ড পাওয়ার পরেও এটা মানুষের এত ভালো লাগছে যে সিনেমাটা মারাত্মক লেভেলের হিট করছে। এই সিনেমাটা নিয়ে কিছু কথা বলবো, কারণ আমার ইচ্ছা ছিল না হলে গিয়ে দেখা, তাই জন্য আমি বাড়িতেই দেখেছি সিনেমাটা। বাড়িতে সিনেমাটা দেখে আমার কিছু কিছু কথা মনে হয়েছে যেগুলো বলা উচিত, এবং সেটা শুধুই খারাপ নয়, অবভিয়াসলি এর মধ্যে ভালো কিছু কথা আছে। আমি জানি সবাই, আমি যখনই কোনো খারাপ কথা বলছি বা কেউই কোনো রিভিউ চ্যানেলে, কোনো কোথাও মতামতের চ্যানেলে কেউ যদি খারাপ কথা বলছে, তাহলে তাকে মানুষ আর কি বলছে যে না এটা খারাপ নয়, এটা ভালো, ওটা ভালো, সেটা ভালো। নিশ্চয়ই একটা সিনেমার এত খারাপ হতে পারে না যেটা আর কি ভয়ঙ্করভাবে হিট হচ্ছে, মানুষ ভয়ঙ্করভাবে পছন্দ করছে, ভালোবাসছে। তার মধ্যে নিশ্চয়ই কিছু ভালো, এবং আমার চোখে কিছু কিছু ভালো জিনিস পড়েছে, সেটা আমি আজকে কথা বলবো। তো প্রথম কথা আমি এটা বলতে চাই যে ডাঙ্কির সময়, ডাঙ্কি যখন রিলিজ করেছে তখন অ্যানিমাল নিয়ে কথাবার্তা কেন? অ্যানিমাল নিয়ে কথাবার্তা এই কারণেই, কারণ এই বছর পাঠান, জওয়ান, গাদার টু, লিও, এই যে সমস্ত অ্যাকশন ফিল্মস, স্পেশালি বলতে গেলে ভায়োলেন্সের উপর বেসড ফিল্মস, ভায়োলেন্স ফিল্মস খুব ভালো চলেছে। আর সবাই জানতো শাহরুখ খানের পাঠানের পরে দুটো তিনটে সিনেমা ভালো হিট হবে, ডাঙ্কিও ভালো হিট হচ্ছে, আমার খুব যাওয়ার ইচ্ছা, আমি দেখবো, দেখে নিশ্চয়ই রিভিউ দেবো। বাট অ্যানিমাল হ্যাজ বিন অ্যান আনপ্রেসিডেন্টেড মেগা ব্লকবাস্টার। এবার আমি যদি বলি এটাকে একটা কেস স্টাডি ফর ব্লকবাস্টার সাকসেস, সেই কেস স্টাডির মধ্যে কী কী থাকতে পারে? নাম্বার ওয়ান যেটা আমার মনে হয়েছে, অ্যানিমাল সিনেমাটার একটু অন্য দিকগুলোতে আসে, একটু নেগেটিভ সাইডসগুলোতে আসে ফার্স্ট অফ অল, তারপরে লাস্টে পজিটিভ সাইডস বলবো, যেগুলো আমার প্রচণ্ড অ্যালার্মিং অ্যান্ড স্টার্কিং লেগেছে পজিটিভগুলো, যেটা হয়তো কোথাও খুব একটা দেখা যাচ্ছে না, কেউ বলছে না। আমি আজকে সেগুলো নিয়েও কথা বলবো। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে, ছোটোবেলা থেকে এই গল্পটা যেরকমভাবে হয়, ছোটোবেলা থেকে রণবীর কাপুর যেটা প্রচণ্ড বড়লোক বাড়িতে মানুষ, কাইন্ড অফ আ স্পয়েলড ব্র্যাট, টাকা পয়সা রোজগারের খুব একটা চিন্তা করতে হয় না, বাবার প্রচুর টাকা, প্রচুর জমি জমা, হ্যানা প্যানা, মুখে সিগারেট নিয়ে বাইক নিয়ে ঘুরে বেড়ায়, পার্টি বার্টিতে যায়, মেয়ে ফেয়ে দেখলে পছন্দ হয়ে যায়, আমার তোমাকে চাই, ডায়ালগ ফায়ালগ দেয়, প্রচুর ডায়ালগ, যে তোমার পেলভিস বড় তাই তুমি ভালো বাচ্চা নিতে পারবে, এটা নিয়েও কন্ট্রোভার্সি হয়েছে। কিন্তু এই ধরনের একটা ডায়ালগ বিগ ব্যাং থিওরিতে শেলডন নামক ক্যারেক্টার পেনিকে এই ডায়ালগটা বলেছে আগে, কিন্তু যেহেতু ইট ওয়াজ ইন্টেন্ডেড ফর পান, তাই জন্য মানুষ অত বেশি সিরিয়াসলি নেয়নি। এইখানে ইট ওয়াজ ইন্টেন্ডেড টু বি এ কমপ্লিমেন্ট, তাই জন্য একটা ক্রিটিসিজম হয়েছে রশ্মিকাকে যখন বলেছে। আর তাছাড়া অনেক কিছু বলেছে যে যারা পুরনো দিনে পুরুষ মানুষ থাকতো, তারা সব থেকে ভালো আলফা মেলরাই মেয়েদেরকে পেত, আর যারা পেতে পারতো না তাদের হিংসা হতো, তাই তারা কবিতা লিখতো, গল্প লিখতো, গান লিখতো, সাহিত্য লিখতো। কী জানি আমি, এটা সত্যি না মিথ্যা আমি হয়তো বলতে পারবো পার্টলি সত্যি, যারা হয়তো মেয়ে পেয়ে যাচ্ছে আগে, তারা কেন কবিতা লিখবে, এটাও আমি বলতে পারি। এবং তার সাথে এটাও বলতে পারি, মেয়েকে পেয়ে যাওয়া মানে মেয়েটিকে আমার ভালোবাসে না, আমি তাকে জোর করে ছিনিয়ে নেওয়ার মধ্যেও খুব একটা ক্রেডিবিলিটি নেই, তার থেকে কবিতা লেখা, সাহিত্য লেখা ভালো। এই ধরনের কয়েকটা কথাবার্তা ছিল। কিন্তু রণবীর কাপুরের এই যে ক্যারেক্টার গ্রাফ, ও বাবাকে ভালোবাসে কিন্তু বাবার ভালোবাসাটাও পায় না। এবার যদি বাবার ভালোবাসাটাও না পায়, অ্যাকচুয়ালিতে যদি মার ভালোবাসাটা পাচ্ছে, বাবা কখনো বাড়িতে নেই, বাবার ভালোবাসা পাচ্ছে না, তাহলে জেনারেলি ছেলে মেয়েদের ক্ষেত্রে কী হয়, তাহলে কোনো না কোনো একটা প্যারেন্টের দিকে তারা ইনক্লাইন্ড হয়ে যায়। যেমন আমি বলে দিচ্ছি, বাঙালি মধ্যবিত্ত বাড়িতে যদি এরকম হয়, বা উচ্চবিত্ত বাড়িতেও, বাবারা ব্যবসার কাজে ব্যস্ত, এদিক ওদিক থাকে, মারাই হয়তো ছেলে মেয়েদের বড় করেছে। আমাদের বা আমাদের আগের জেনারেশনে তাই হয়েছে, মোটামুটি 40 বছর যাদের, তাদের মারাই বড় করেছেন, বাবারা বাইরে কাজ করতে যাচ্ছে, অফিস করছে, ফিরতে ফিরতে 8টা 9টা হয়ে যাচ্ছে, ছুটি পাচ্ছে না, মারাই বাড়িটার দিকটা পুরোটা ম্যানেজ করতো, কারণ আগেকার দিনে হাউস ওয়াইফসরাই বেশি থাকতেন, তারা প্রচণ্ড ভালোভাবে ম্যানেজ করতেন। তো ন্যাচারালি ছেলে বা মেয়ে সবাই ইনক্লাইন্ড হয়ে যেত একটা প্যারেন্টের দিকে, সেটা হচ্ছে মা। এইখানে ক্যারেক্টারটার মার সাথে, রণবীর কাপুরের মার সাথে বাচ্চার কোনো রকম কোনো লিঙ্কেজ দেখানোর প্রয়োজনই মনে করেনি ডিরেক্টর, যে মার দিকে, মা তো ভালোবাসে ছেলেকে, মা বাবাকে, এবং কয়েকটা সিনেও আছে মা বাবাকে বোঝাচ্ছে যে সবসময় ছেলেকে চেঞ্জ কেন করতে চাও, ছেলে যেরকম সেরকমভাবে কেন অ্যাকসেপ্ট করো না,
সব কিছু বোঝাচ্ছে, কিন্তু ছেলে আর মার মধ্যে যে কেমিস্ট্রি বা যে ভালোবাসা বা যে ইমোশন, তার বিন্দু বিসর্গও নেই সিনেমাটায়। মানে মা ইজ জাস্ট থাকতে হয় আছে, মেইন ক্যারেক্টার হচ্ছে বাবা। এটা খুব হয়তো শুনতে খারাপ লাগলো, খুব শভিনিস্টিক একটা স্টাইলে বানানো, যে মেল ফিগার, মেল হিরো, মেল সব কিছু হবে, মেল হিরোইন, এই মেল ভিলেন, সব কিছু ছেলেরাই করবে, মেয়েরা জাস্ট থাকছে। এটা আমি পরে আসছি। এবারে বাবা যে কেসটা, বাবা যখনই ও ভুল করতো, রণবীর কাপুর ওই বোনের যখন টিজ করেছে, তাকে যখন ইয়ে করতে গেছে, থ্রেট করতে গেছে, বন্দুক নিয়ে নিচে মাটিতে গুলি করে যেতে ভয় পায়, তার মধ্যে একটা এরকম একটা অ্যাডামেন্ট ভাব ছিল। কিন্তু তখন বাবা ওকে মারলো, প্রচণ্ড জোরে জোরে মারলো, যে এরকম কেন করেছে, সেটা যাতে সেটার উপরও ওর, সেটা ওর পার্সোনালিটির উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়লো, ঠিক। কিন্তু যখন ও ভালো কাজ করতো, আমি যখনই দেখছিলাম সিনেমাটা তখনই মনে হচ্ছিলো যে অনিল কাপুর ইজ ট্রাইং টু ফাইন্ড আউট এনি রিজন টু বি অ্যাংরি অন হিজ সান রণবীর কাপুর। এবারে কোনো না কোনোভাবে রণবিজয়, বলবীর সিং অনিল কাপুরের নাম, বলবীর সিং কোনো না কোনো ছুতো খুঁজছে ছেলের উপর রাগ করা। দিস কান্ট বি দ্য সিচুয়েশন অফ আ ভেরি গুড রিলেশনশিপ অফ ফাদার অ্যান্ড সান। এবার আমি যদি বলতে চাই যে সন্দীপ রেড্ডি ভাঙ্গা, দ্য ডিরেক্টর, খুব একটা ভালো রিলেশন রাখতে চায়নি, তাহলে শুধু নেগেটিভ ইম্প্যাক্টসগুলো দেখানোর কোনো মানে হয় না। মানুষটা যদি প্রতি ছেলের এতই ভালোবাসা থাকে, যে বাড়িতেও থাকে না, যে জন্মদিনেও আসে না, সে কিছুই করে না, কিন্তু তাও যদি ছেলে মারাত্মক এত ভালোবাসে, আইডলাইজ করে, তাহলে তার কিছু একটা পজিটিভ সিনসও দেখানো উচিত ছিল, অ্যাটলিস্ট ছোটোবেলাটার, বড়োবেলাটার না হলো। বাট সেটা নেই, পজিটিভিটি নেই, শুধু নেগেটিভিটি আছে সিনেমাটায়। আচ্ছা, থার্ড পয়েন্ট হচ্ছে, যদি আমি ধরেই থাকি যে এটা ছেলে আর বাবা সম্পর্কে পুরোটা আর কি বোনা হয়েছে, অ্যাকশন ম্যাকশন যাই হয়েছে সেগুলো পরে বলছি, যদি ছেলে আর বাবার জিনিসটা হয়ে থাকে, তাহলে রণবীর কাপুর যেইভাবে ওর বাবাকে দেখে বড় হলো, যে এরকম আমাকে একদম কেয়ার করে না, কিছু করে না, সে করে না, বড় হয়ে রণবীর কাপুর আর তার ছেলের মধ্যে কোনো কোনো কেমিস্ট্রি নেই একটা সিন ছাড়া, যে আমরা অ্যাক্টিং করছি, ডিরেক্টর নেই, ও পাপা হিরো হো। কেন একটা বাচ্চা তার বাবাকে হিরো কেন বলবে? একটা বাচ্চা তার বাবাকে হিরো তখনই বলতে পারে যখন সে ছোটোবেলা থেকে তার বাবাকে ওই ধরনের দেখছে, তার সমস্ত রকম কাজ কারবার, হেল্প, ভালোবাসা, বাড়িটা ঠিক করে রাখা, মার সাথে সব কিছু ওই করে রাখা, সব যখন দেখতে দেখতে বড় হয়, তখন ছেলেমেয়েরা বলতে পারে আপ মেরা হিরো হো। হাউ দ্য হেল হঠাৎ করে আপ মেরা হিরো ক্যাসে হোগে? মতলব বড় যে করলো, রণবীর কাপুর ছেলের সাথে কোনো রকম কোনো ইন্টিমেট সিনস নেই, কোনো রকম কোনো ভালোবাসার সিন নেই, কোনো রকম কোনো ইমোশনাল সিন নেই, তাহলে কীভাবে হলো? আমি ধরে নেবই ইমোশনাল সিন হয়েছে, যেটা আমি জানি না, বেশ যদি আমি সেটাই ধরে নিই হয়েছে, কীভাবে হয়েছে? কারণ রণবীর কাপুর বড় হয়ে জবে থেকে বাচ্চা হয়েছে, 7 বছর পরে যখন বাবার কাছে ফিরে এসেছে, বাবার উপর অ্যাটাক হয়েছে, তারপর থেকে, তার আগে অবধি রণবীর কাপুর কী ছিল আমরা জানতে চাই না। সেরকমই ছিল যে কেউ দেখলে আমরা এখানে সেক্স করবো, কেউ দেখলে আমি গুলি মেরে দেবো, এরকম টাইপেরই ছিল। মাঝে 7 বছর যাই না, কিন্তু পরের 7 বছর আমি কারোর কথা শুনি না, আমি একে খুন করে দেবো, আমার যা হবে দেখা যাবে, গুলি ফুলি খেয়ে উল্টে পড়ে যাবো, আবার যা করবো দেবো, আমার হার্ট ব্লকটা, আমি সিগারেট যদি আমার বউ খেতে বারণ করে টেনে ছিনিয়ে নেবো, তাকে থ্রেট করবো আমার সিগারেট কোনো দিন নিয়ে নেবে না বলে, আমি যা তা করবো। তাহলে আমি যদি এরকমই গার্জেন হয়ে থাকি, আমি যদি এরকমই রেসপন্সিবিলিটি সেন্স হয়ে থাকে, তাহলে কীভাবে আমার ছেলেকে আমাকে হিরো ভাবছে আমি বুঝতে পারছি না। এটা আমি ক্যারেক্টারের ফ্ল বলছি না, আমি লেখার ফ্ল বলছি, ক্যারেক্টার আর্কের। মানে একটা জেনারেল যে টেন্ডেন্সি থাকে ছেলেদের হিরো বলার, আমরা সবাই বুঝতে পারছি এটা, আমি সিনেমাটাকেও বাজে বলছি না, কিছু বলছি না, আমি বলছি জেনারেল যে টেন্ডেন্সি, একটা ছেলে একটা বাবাকে হিরো বলছে, আবার সেই বাবাটা তার বাবাকে দেখেছে বিচ্ছিরিভাবে এরকম ইয়ে করতে, তার সাথে ভালোবাসা সম্পর্ক নেই, তখন এ তো তার ছেলের সাথে ভালোবাসা সম্পর্ক করা উচিত, হয়তো হয়েছে আমরা জানি না, কিন্তু এ ইজ ইরেসপেক্টিভ অফ হিজ রেসপন্সিবিলিটিস। হ্যাঁ আমি মারবো, গুলি করবো, কিডনি ফিডনি ফেটে যাবে, কিডনি ডোনার পেয়ে যাবো, হার্ট ডোনার পেয়ে যাবো, কিছু যায় আসে না, সিগারেট খাওয়া হয় আমার এরকম লাইফ, তো হাউ ক্যান হি বি এ গুড ফাদার? আমি বলছি না এরকম লোক নেই, যদি এরকম থাকেও, যদি ওর ক্যারেক্টারটা এরকমই হয়ে থাকে, হাউ ক্যান হি বি এ গুড ফাদার যে তার ছেলে তাকে হিরো বলছে? ট্রিমেন্ডাস ফ্ল ফ্রম দ্য সাইড অফ দ্য ডিরেক্টার্স ইন দ্য ক্যারেক্টার আর্ক, আমি এটা বলবো। এইবারে আসছি যে উইমেনদেরকে কীভাবে দেখানো হয়েছে সিনেমাটায়। যেখানেই যতগুলো সিন দেখানো হয়েছে, কোথাও এরকম দেখানো হয়নি যে রণবীর কাপুরকে উইমেনের কনসেন্ট নিতে হচ্ছে, বা তার কাছে তার কনসেন্টের জন্য প্লিড করতে হচ্ছে, যেটা অন্য জায়গায় আমরা প্রচুর দেখেছি, যে বন্ধুত্ব তামাশার মতো সিনেমা, যে বন্ধুত্ব সম্পর্ক দীপিকার সাথে, তারপরে
আজব প্রেম কি গজব কাহানি, ক্যাটরিনা ক্যাফের সাথে একটা সুন্দর সম্পর্ক, এসবগুলো আমরা অন্য সিনেমায় দেখেছি। কিন্তু এই সিনেমায় রণবীর কাপুর চাইছে আর মেয়েটা হয়ে যাচ্ছে, রণবীর কাপুর চাইছে মেয়েটা হয়ে যাচ্ছে। এবারে রশ্মিকা মান্দানার সাথেও যে ঝগড়াঝাটি সিনগুলো হয়েছে, সেখানে রণবীর কাপুর বলেছে আমি চেয়েছি আমি পেয়েছি, রশ্মিকাকে চেয়েছি পেয়েছি, এবার আই হ্যাভ বিন আনফেথফুল টু ইউ, যেটা আর কি খুব সুন্দর সিন, ওই সিনটা খুব সুন্দর। এই সুন্দরগুলোতে আমি আসছি, যে কারবা চৌথের দিনে আই হ্যাভ বিন আনফেথফুল টু ইউ, ওই জিনিসটা, তারপর আবার ক্ষমা চেয়ে নেওয়া, তারপরে এই করা ওই করা, মানে রণবীর কাপুর যেটা চাইবে আলটিমেটলি সেটাই হয়ে যাবে। দ্যাটস নট দ্য কেস ইন ম্যারিড লাইফ, যারা ম্যারিড তারা বুঝতে পারবে এই ক্ষেত্রে, স্পেশালি ফর দ্য হাজব্যান্ডস। আরেকটা পয়েন্ট হচ্ছে যে সেকেন্ড মেয়েটা যে আসে, যে আর কি হার্ট ডোনার, কিন্তু যে আর কি আবরারের পাঠানো লোক, সেই মেয়েটাকে আমি বলবো এখানে একটা পজিটিভ পয়েন্ট, সন্দীপ রেড্ডি ভাঙারে পারফেক্ট কাস্টিং। কারণ এই মেয়েটার ভেতরেই একটা ফ্র্যাজিলিটি আছে, একটা ফ্রেলিটি আছে। এই ফ্রেলিটি থেকে রণবীর কাপুর পুরোপুরি নিজের দিকে ইউজ করে নিয়েছে, তাকে নিজের কাছে রেখেছে, যেরকমভাবে মনে হয়েছে তার সাথে সেক্স করেছে, তার সাথে সব কিছু করেছে, দিয়ে তারপরে আবার কয়েকটা লোককে ডেকে বলছে, যেটা মিনিংলেস, সেটা হচ্ছে যে আমি এখানে কামড় দিয়েছি, তো মেয়েটা এরম বসে আছে, 5টা লোক এসছে বাইরের, এরমভাবে মেয়েটার জামাটা টেনে তো আমরা কখনো দেখিনি। হয়তো হতে পারে রণবীর কাপুরের ক্যারেক্টারে জামাটা টেনে, এইখানে যে এরকম দাগ আছে, সে দাগগুলোর কালারে রোলস রয়েস চাই আমার, কোনো মানে নেই, কোনোই মানে নেই, জাস্ট বিকজ আই ক্যান, তাই মিস্টার ভাঙা এটা করেছেন। আই রেসপেক্ট হিম ফর হিস কারেজ, যে মিস্টার ভাঙা এটা করেছেন, কিন্তু সিনেমার কোনো ভ্যালু অ্যাড করছে না। তো উইমেন আর ইউজড অ্যাজ আ টুল, অ্যাজ টুলস অফ প্লেজার। লিক মাই শু কমেন্টটা তো নিয়ে প্রচণ্ড ক্রিটিসিজম হয়েছে, এবং তা সে ভাঙা বলেছে আই থট যে এইটা রাখলে মানুষ বুঝতে পারবে যে এদের দুজনের মধ্যে একটা কানেকশান হয়েছিল, একটা ভালোবাসার কানেকশান, রণবিজয় আর ওই মেয়েটার মধ্যে, তৃপ্তি দিমরি কী নাম, জয়া, এর মধ্যে কানেকশান আছে দুটো। এবার কানেকশান এস্টাবলিশ করার জন্য যদি আমি কাউকে বলি লিক মাই শু, রেগে গেলে, কানেকশন এস্টাবলিশ করার জন্য মানুষ কাঁদতেও পারে। এবার আমি জানি না, সন্দীপ রেড্ডি ভাঙার পৃথিবীতে ছেলেরা হয়তো কাঁদে না, ছেলেদের ব্যথা লাগে না, ছেলেরা হচ্ছে উবার উবার ম্যাসকুলার, একটা বিশাল ব্যাপার, গুলি ফুলি লেগে গেলেও আমার কিছু যায় আসে না, এরকমভাবে হাঁটছি তাও আমার বিশাল ব্যাপার। কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল লাইফে তো না, তা নয়। মানে কারোর যদি হার্ট ট্রান্সপ্লান্ট করার দরকার পড়ে, তার তো সিগারেটটা একদমই বারণ হয়ে যাবে, সে নিজে ভয় পেয়ে তার নিজের মানে সব জায়গা দিয়ে হাওয়া বেরিয়ে যাবে সিগারেট খাওয়ার নামে। বাট সন্দীপ রেড্ডি ভাঙার মানে মাস্কুলিনিটি ইজ নো ফিয়ার, ফিয়ারলেস, মানে সব কিছুতে, গোলাগুলিতেও, দায়িত্বজ্ঞানহীনতাতেও, ভালোবাসার দিক থেকেও বি ফিয়ারলেস, কোনো ভয় 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 ডরের ব্যাপার নেই। যে সিনটা আছে রশ্মিকা মান্দানা, এই সিনটা নিয়ে কেউ খুব একটা কথা বলেনি, যে ওদের মধ্যে রশ্মিকা আর রণবিজয়ের মধ্যে যে ভালোবাসা, সেটা হচ্ছে ব্রাটা টেনে টেনে, যেটা মারার সিন আছে, যে টেনে মারছি, আমার ভালো লাগছে, ওর ব্যথা লাগছে, আমার ভালো লাগছে। এই ধরনের স্যাডিস্টিক জিনিসপত্র যদি হিন্দি সিনেমায় আসতে থাকে, আমি বলছি না এটা আসবে না, কেউ কেউ এটা নিয়ে আসবে, ভাঙা এটা নিয়ে এসছে এবং মানুষের সেটা পছন্দ হয়েছে। এই ধরনের স্যাডিজম যদি আসতে থাকে মেইন স্ট্রিম কমার্শিয়াল সিনেমায়, যেটা মারছে লাগছে, তারপর এত জোরে মারলো, প্রচণ্ড লাগলো, চর মেরে চলে গেলো, সেই আবার মলম লাগাচ্ছে, দিস ইজ নট আ হেলদি রিলেশনশিপ, দিস ইজ টক্সিক রিলেশনশিপ। এবার টক্সিসিটি কেন ভালো লাগে, আর অ্যানিমাল এই কারণে কেন ভালো লাগছে, অ্যানিমালের সাথে মানুষের একটা টক্সিক রিলেশনশিপ হয়ে গেছে। আমরা যারা দেখতে যাচ্ছি, আমরা জানি হয়তো এটা, আমি বলছি না যে আমি একা বুঝছি আর কেউ বুঝছে না এই পয়েন্টগুলো, সবাই বুঝছে, যারা তোরা দেখছিস তারাও বুঝছে। কিন্তু তাদের সাথে সন্দীপ রেড্ডি ভাঙা, যেই কারণে আমি বলবো, একটা টক্সিক রিলেশনশিপ ক্রিয়েট করে দিয়েছে উইথ দ্য অডিয়েন্স অ্যান্ড দ্য ফিল্ম। আপনি ফিল্মটা দেখবেন, দেখতে যাবো না, ঠিক আছে যাবো না, 3.25 ঘন্টা, যেই দেখবেন তার মনে হবে আরেকটু দেখিনি কী হচ্ছে, আরেকটু দেখিনি কী হচ্ছে, কোনো পারপাস নেই, মিনিং নেই, আমরা বুঝতে পারছি না, আরেকটু দেখিনি, দেখাই যাক কী হচ্ছে। এই যে টক্সিক রিলেশনশিপ, যতই যাই হোক, হাইজ অ্যান্ড লোজ হোক, বাট আই উইল স্টিক টুগেদার, এটা ইজ নট হেলদি। বাট এইখানে, এবং সব থেকে আগে, এই ধরনের যদি কমার্শিয়ালাইজ সিনেমা আসতে থাকে, যদি এই ধরনের স্যাডিজম আসতে থাকে, তাহলে ভাঙা এটাও বলেছে যদি অ্যানিমাল কাজ করে তাহলে আমি এটা আরও গৌড় যাবো, আরও ভ্যালেন্স যাবো। অর্জুন রেড্ডিতে কিছুই ছিল না, কবির সিংয়ে তো প্রায় কিছুই নেই। ভ্যালেন্স ইজ ইন দ্য ভেরি নেচার অফ মিস্টার সন্দীপ রেড্ডি ভাঙা। তো উনি যদি ভ্যালেন্স গড়ে যাচ্ছেন, অ্যানিমাল পার্ক যা খুশি হয়ে যেতে পারে। লাস্টের সিনে ওই যে কনসেন্ট নিয়ে যে ছুরি দিয়ে মারলো, তারপরে ওর কনসেন্ট চাওয়া নিয়ে মেয়েটা যেটা সেটে বলেছে যে
একটা লোককে খুন করলো, তার হাতে ছুরি আছে, কোনো মেয়ে ওকে না বলতে পারছে না, সবাই হ্যাঁ বলবে, আমিও হ্যাঁ বলতাম। এই জিনিসগুলো আগে বলিউডে ছিল না, হয়তো অন্যান্য ইন্ডাস্ট্রিতে ছিল, আমি জানি না। বলিউড আগে ছিল না, এখন আস্তে আস্তে বলিউডে একটা অন্য কালার আসছে। 2-3 ইয়ার্স 5 ইয়ার্স ডাউন দ্য লাইন যদি এই সিনেমাগুলো হিট হয়, তাহলে কিন্তু আমরা ফিমেলদের ভায়োলেন্সটাকেও কোনো না কোনোভাবে পজিটিভলি নিতে শুরু করে দেবো। দিস ওয়াজ জাস্ট আ ওয়ার্নিং বেল। কয়েকটা সিন, কয়েকটা আমি ক্যারেক্টারের ক্ষেত্রে বলছি, ক্যারেক্টার আর্ট খুব বাজেভাবে লেখা, রণবীর কাপুরের ক্যারেক্টার আর্ট। জাস্ট খুন করার জন্য খুন করব, জাস্ট ভালোবাসার জন্য, কোনো অন্য কোনো অ্যাঙ্গেল নেই, ছেলে মেয়ের সাথে সম্পর্ক দেখায়নি, কিচ্ছু নেই সিনেমাটায়, শুধু ভায়োলেন্স আছে, কোনো না কোনো ছুতোই ভায়োলেন্স, কোনো না কোনো ছুতোই বাবা চাইছে ছেলেকে খেলাবো, কোনো না কোনো ছুতোই ছেলে চাইছে বাবার খেলানোওয়ালাকে খেলাবো, বাবাকে খেলাতে পারছি না তাই, কী জানি, হয়তো বাবাকে মারতে পারছি না তাই বাবাকে যে খুন করছে তাকে মারবো। একটা অদ্ভুত প্রেম দেখিয়েছে, জানি না এরকম প্রেম কোথায় বড় লোকদের মধ্যে হতে পারে। বাট অ্যানিমাল পার্কে কিন্তু এই ভায়োলেন্সটা উইল বি 10x। মানে শুধু লোক মারপিট নয়, উইমেনদের রোল ইন দ্য ফিল্মস অফ সন্দীপ রেড্ডি ভাঙ্গা উইল বি পিওরলি এক্সট্রিমিস্ট। মানে শুধু মেল ক্যারেক্টারদের প্লেজার দেওয়ার জন্য, হেল্প করার জন্য আর স্যাটিসফাই করার জন্য, ইন বোথ দ্য নিডস অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য স্যাডিস্টিক নিডস। মারবো, আমি খুশি লাগবো, আমার বউকে একটা চড় মেরে দিলাম, আমি খুশি হয়ে গেলাম, এই সবগুলো কিন্তু আসবে। সো উই মাস্ট বি ভেরি কেয়ারফুল। ওনার এটা ভিশন, উনি নিয়ে আসছেন, আমরা পাগলের মতো ভালোবাসি দেখছি, ঠিক আছে, কিন্তু আমাদের নিজস্ব লাইফে যেন এটার এফেক্ট না পড়ে। নাও কামিং টু দ্য পয়েন্ট, বড় হয়ে গেল ভিডিওতে, বাট কামিং টু দ্য পয়েন্ট, যে কেন এই সিনেমাটা এত ভালো চলছে এবং এই সিনেমাটার সব থেকে বড় পজিটিভ দিক কী। ভালো চলছে কারণ মানুষ একটা টক্সিক সম্পর্ক পেয়ে গেছে এই সিনেমাটার সাথে। রণবীর কাপুর নিজের লাইফের বেস্ট অ্যাক্টিং করে দিয়েছে, একদম পরম মারাত্মক, সেই 90s হিরো যেরকম হতো জাই জাই করে যাবে, ওই সেই মারাত্মক একটা ব্যাপার করে দিয়েছে রণবীর কাপুর। ট্রুলি জিনিয়াস হয়ে গেছে এই সিনেমাটার পরে। সেকেন্ড রিজন যেটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে ববি দেওল। ববি দেওলের ক্যারেক্টার উইদাউট ডায়ালগস আমি বলবো রণবীর কাপুরের থেকেও মারাত্মক। ববি দেওল যে ইন্টেন্সিটিটা নিয়ে আসতে পেরেছে শুরুর সিন থেকে একদম শেষ সিন অবধি, উইদাউট দ্য লজিক্যাল ফ্লজ ইন দ্য পার্ট অফ দ্য ডিরেক্টর, যেই ইন্টেন্সিটিটা নিয়ে আসতে পেরেছে, একটা ভিলেনের ওই ইন্টেন্সিটি থাকে। ম্যারিটাল রেপ, 3-4জনকে একসাথে আমার নিডসের মতো আমি ইউজ করব, যেরম চাই সেরম ইউজ করব, এটা একটা ভিলেনিয়াস ক্যারেক্টার, এটা এরকম থাকে। এবং ববি দেওল, আই আই লাভ ববি দেওলস ক্যারেক্টার মাচ মোর দ্যান আদার্স ফ্রম আ ভিলেনিয়াস স্ট্যান্ড পয়েন্ট। যদি আমার জীবনে কোনো ভিলেন দেখতে চাই, এরকম ভিলেন হোক আমি চাইবো। আই লাভ অনিল কাপুরস ক্যারেক্টার মোর দ্যান রণবীর কাপুরস ক্যারেক্টার, কারণ অনিল কাপুর ক্যারেক্টারের একটা পারপাস আছে যে আমার বিজনেসে ছেলে হেল্প করে না, আমি যখনই বিজনেস বাড়াতে যাই ছেলে কিছু না কিছু করছে, ছেলেকে খেলাবো, বাবা রাগ করছে খেলাবো। তো রণবীর কাপুর, অনিল কাপুর ইজ কনফিউজ যখন রণবীর কাপুরের কিডনি খারাপ হয়ে যাচ্ছে, ওষুধ খাচ্ছে না, নিজে যা খুশি তাই হচ্ছে, তখন অনিল কাপুর টেনশন করছে, সেটা একটা ভালোবাসার দিক। দ্যাটস ওয়াই আই সাপোর্ট অনিল কাপুর মোর দ্যান দ্য রণবীরের ক্যারেক্টার। এইবারে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা আমার ভালো লেগেছে ফর দ্য সিনেমা ইজ দ্য কারেজ অফ সন্দীপ রেড্ডি ভাঙা। নট টু শো এসব ভুলভাল জিনিস, স্যাডিজম ব্যাডিজম এইসব, এটা একটা হোল প্যাকেজে নিয়ে এসছে। উনি এক্সপেরিমেন্ট করে দেখেছেন যে চলবে কিনা, এত যখন চলেছে এবার ভরে ভরে মশলা দেবে এরকম, মেয়েদের উপর টর্চার অ্যান্ড অল, ওই আর কি, ইন দ্য নাম অফ আর রিলেশনশিপ। কিন্তু সন্দীপ রেড্ডি ভাঙার যে কারেজটা উনি দেখিয়েছেন এই সিনেমাটায় এবং ওনার ফিল্ম ক্যারিয়ারে, আমি পড়ছিলাম যে উনি ফিজিওথেরাপি নিয়ে পাশ করেছেন। পাশ করার পরে ওনার মনে হচ্ছে সিনেমা করবো, আমাদের অনেকেরই মনে হয় আমরা একটু যদি করি। ওনার বাবা 36 বিঘা আম বাগান ছিল, এটা একটা অ্যাক্টারই বলেছে। সে আম বাগান বেচে কোথাও পয়সা জোগাড় টোগাড় করে অর্জুন রেড্ডি বানানো হয়। কিন্তু অর্জুন রেড্ডি ডিস্ট্রিবিউটরশিপ যেহেতু পাওয়া যাচ্ছে না, ওনার ভাই প্রবীর রেড্ডি নাকি এই সিনেমাটার কিছু একটা পার্টে আছেন। প্রবীর রেড্ডি বাইরে আইটি সেক্টরে জব করতেন, উনি চাকরি ছেড়ে দিয়ে নিজের দাদা সিনেমা বানাচ্ছে বলে 1.5-2 কোটি টাকা জমি ছিল, সেটা দিয়ে আবার দাদা সিনেমায় লাগালো পুরো টাকাটা লাগিয়ে দিল এবং অর্জুন রেড্ডি হিট হলো। তারপরে তো 36 বিঘা বেঁচেছিল, এখন 40 বিঘা 45 বিঘা কিনে দিয়েছে বাবাকে, ভাইকে টাকার ফেরত দিয়ে দিয়েছে, এখন তো প্রচুর ফিজ হয়ে গেছে সন্দীপ রেড্ডি ভাঙা। কিন্তু এই যে কারেজটা উনি দেখিয়েছেন, দিস ডিজার্ভস এ স্যালুট। আমি যে ফিল্ম করবো আর আমি যে কোনো এক্সটেন্ট অবধি যেতে পারি ফিল্ম করার জন্য, সেটা ডিজার্ভস অ্যান ইন্ডি ডিজার্ভস এ বিগ বিগ স্যালুট। কিন্তু এর সাথে অনেকগুলো ক্রিটিসিজম এসছে
যে ওনার যে স্ক্রিপ্ট রাইটার তিনি একটা বলেছেন কি ধারিওয়াল না কি ওনার মেয়েটার নাম, মহিলাটি, উনি বলেছেন যে উনিও স্ক্রিপ্ট লিখেছেন, কিন্তু যখন পাওয়ার স্ট্রাগল চলে আসে তখন সন্দীপ রেড্ডি ভাঙা কেন এডিটারে, রাইটারে, সব জায়গায় নিজের নামই দিচ্ছে। রাইটার তো উনি একা লেখেননি, আমিও লিখেছি, আমার নামটা চেপে গেলেন কেন, এরকম একটা আছে। অনুপমা চোপড়া টোপড়া যারা রিভিউ করেছে, একেবারে সুচারিতা ত্যাগী ভয়ঙ্কর একটা রিভিউ দিয়েছে, সেই কারণে সুচারিতা ত্যাগী অনুপমা চোপড়ার উপর ক্যানাডিয়ান ইন্টারভিউয়ারকে সন্দীপ রেড্ডি ভাঙা বলেছে যে এরা তো ইউটিউবে ভিডিও রিভিউ দিয়ে পয়সা পায়, এদেরকে আমি বিশ্বাস করি না, এ পয়সার জন্য যা খুশি তাই বলতে পারে। আমি তাকে বেশি বিশ্বাস করি যে ইউটিউব নেই, যে তার বন্ধুকে বলছে ভাই দেখিস না বাজে সিনেমা, তার কথা আমি শুনতে পারি। যারা ইউটিউবে বলছে যে দেখিস না ভাই বাজে সিনেমা একদম দেখবে না, তার কথা বিশ্বাস করুন, কারণ তারা বাজে বলে পয়সা পাচ্ছে। আলটিমেটলি জাস্টিস অডিয়েন্সই দিচ্ছে, অডিয়েন্স যখন ভালো লাগছে তখন ওটা ভালো। অফকোর্স এখন সন্দীপ রেড্ডি ভাঙা 3টে সিনেমা সাইন করেছে। স্পিরিট আসছে প্রভাসের সাথে নেক্সট ইয়ার স্পিরিট, তারপরে অ্যানিমাল পার্ক যেখানে রণবীর কাপুর ভার্সেস রণবীর কাপুর, ভয়ঙ্কর ভয়ঙ্কর গোড সিনেমা আসতে চলেছে। এবং আমি ভেরি ভেরি ড্যাম শিওর যে এরপরে মহিলাদের কি যেভাবে দেখানো হতো বলিউডে, সেটা আস্তে আস্তে পুরোটাই পাল্টে যাবে যদি সন্দীপ রেড্ডি ভাঙার মতো আরও কয়েকজন ফিল্ম মেকার এসে নিজস্বতাটা প্রকাশ করে। এবার সন্দীপ রেড্ডি ভাঙা যে নিজের ব্যাপারটা প্রকাশ করেছে সেটা কিন্তু পুরো এন্টায়ারিটিতে করেছে, কোনোটাই লুকাছুপি করেনি, এটা একটা ক্রেডিট দিতে হবে। আমি জানি তার ভেতরে প্রচুর রংস আছে, প্রচুর বাজে জিনিস আছে, কিন্তু ওই যে মেশিন গান যেটা আর কি ভয়ঙ্কর মেশিন গান, সেটা কিন্তু অ্যাকচুয়ালি সন্দীপ রেড্ডি ভাঙা প্রডিউসারকে দিয়ে বানিয়েছিল সিনেমায়। এই যে ছবিটা দেখছেন, এই ছবিটাই ওটাই আর কি একটা মিউজিয়ামে রাখা আছে। 100 কিলো মেটাল দিয়ে এটা বানানো, প্রায় 10 না 12 কোটি টাকা লেগেছে এই মেশিন গানটা বানানোতে, মেশিন গানের ডিজাইনটা বানানোতে, এটা যেটা সিনেমায় ইউজ হয়েছে ফর আ নন সেন্সিক্যাল অ্যাকশন। কোনো সেন্সই নেই ওই অ্যাকশনটা, দেখতে ভালো লাগছে, আমি বলবো দেখতে ভালো লাগছে, স্টাইলাইজড অ্যাকশন। অর্জুন ভ্যালি ওই গানটা খুব ভালো লাগছে পিছনে এবং খুব সুন্দর যাচ্ছে। গানগুলো আমার সত্যি খুব ভালো লেগেছে। হুয়া মে, অর্জুন ভ্যালি, হাম দুনিয়া জ্বালা দেঙ্গে, ওই বিকাশ রাথোরের গানটা ম্যা পেহলে ভি, এই কী গানটা ছিল, পেহলে ভি ম্যাম, তো এইসব গানগুলো আমার খুব ভালো লেগেছে। বাট ইনা হোল আমি বলবো যে খারাপ সিনেমা দেখবেন না বা ভালো সিনেমা দেখুন, এটা আমি আগে বলেছি। এই সিনেমাটা দেখার পরে এইটুকু বলতে পারি, দেখবেন কি দেখবেন না সেটা আপনার উপরে, বাট কাইন্ডলি ইনফ্লুয়েন্সড হবেন না। এই ধরনের সিনেমা অ্যাবসলিউটলি ইনফ্লুয়েন্সড হবে না আপনার। হতে পারে আপনার একটা বাইক আছে, আপনি হয়তো সিগারেট খেয়ে বাইক চালাতে চান, চালান, কিন্তু নিজেকে বেশি হিরো ভাববেন না, যেটা রণবীর কাপুর এখানে ভেবেছে, কারণ বাবারও বাবা আছে। এটা সন্দীপ রেড্ডি ভাঙা এখানে দেখায়নি যেহেতু হিরো, কিন্তু আমাদেরকে এটা জানতে হবে যে বাবারও কিন্তু বাবা আছে। দেখতে ভালো লাগছে দেখুন, জীবনে এগুলো নিয়ে আসবেন না কাইন্ডলি, এবং কাইন্ডলি স্যাডিজমগুলোতে ইন্সপায়ার্ড বা ইনফ্লুয়েন্সড হবেন না। আমি জানি মেয়েদের হয়তো খুব একটা পোলারাইজড ভিউ হয়েছে, এটা ভালো লাগেনি। ছেলেদের খুব ভালো লাগছে, এন্টারটেইনড হচ্ছে আর ভালো লাগছে দেখতে, এতগুলো মেয়ে যেরকম সেরকমভাবে ইউজ করা হচ্ছে, তাই জন্য আমি ছেলেদের বেশি করে বলবো দেখতে ভালো লাগছে। দেখো প্রচুর সিনেমায়, কিউব্রিকের সিনেমায় পুরো নেকেড মেয়েদের প্রচণ্ড ভালোভাবে দেখানো হচ্ছে, সেগুলোও সব দেখুন। কিন্তু পার্সোনাল লাইফে, কলেজে, বন্ধুবান্ধব, সব জায়গায় কাইন্ডলি ইনফ্লুয়েন্সড হয় না, ইনফ্লুয়েন্সড হবেন না, করতেও চাইবেন না। দেখেছেন ভালো লেগেছে ব্যাস, নিজেকে ওরকম ভাববেন না, তাহলে 5-7 বছর বাদে জেলে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না, এইটুকু আমি বলে রাখতে পারি। জামাল কুদু is a sensation, and like Bobby Deol's character, like Ranbir Kapoor's character, Animal is blasting all records. সন্দীপ রেড্ডি ভাঙা কারোর কথা শুনছেন না, বলছে আমার দর্শক আমাকে ভালোবেসেছে, আমি আবার ভালোবাসার জন্য আরও এরকম ধরনের সিনেমা আনবো। লেটস হোপ কী আসে। আমার তরফ থেকে অ্যানিমালের একটা কেস স্টাডি এটা হলো। কেমন কী লাগলো এখন অবধি ভিডিও যদি কেউ দেখছেন অ্যাবসলিউটলি, তাহলে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমার নাম প্রত্যয়। আর যদি কথাগুলোর মধ্যে কিছু ভ্যালু পান নিচে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। যদি খারাপ লাগে তাহলেও নিচে গালাগালি দিতে পারেন, কিছু যায় আসে না, বাট জানাবেন। কারণ আমার মনে হলো অ্যাজ এ রিভিউয়ার, অ্যাজ এ ফিল্ম লাভার অ্যান্ড অ্যাজ এ ফিল্ম মেকার অলসো, এই ভিশনটা, এই ফিউচারের দিকে তাকিয়ে এইটুকু আমার মনে হচ্ছে যে এই ধরনের সিনেমা আসুক, ক্ষতি নেই। জীবনে বা নিজেকে এত বেশি হিরো যেন না মনে করতে শুরু করে, তাহলে কিন্তু যত নিজেকে বেশি বাপ ভাবলে বাপেরও বাপ আছে।
ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনটিল দেন ভালোবাসবেন দ্য সিনে লিটারিজকে। আমার নাম প্রত্যয়, নমস্কার।